অভিযান বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা নেই, মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে বাংলাদেশি শ্রমিকরা। চাঁদাবাজির অন্যতম আখড়া গাবতলী টার্মিনাল, দিনে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। জাহাজ ও কন্টেইনার জটে বারবার হোঁচট খাচ্ছে চট্টগ্রাম বন্দর, আমদানিকারকরা উদাসীন বলছে কর্তৃপক্ষ। স্বাগত নিউজ 24 বিজনেস সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। দেখছিলেন ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম। ধরপাকড়ের ভয় জয় করে মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ হওয়ার প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। তবে শ্রমিকদের অনেকেই জানিয়েছেন, অভিযান বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় তারা এখনও আতঙ্কে আছেন। এদিকে বিশ্লেষকরা বলছেন, ধরপাকড় বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া উচিত মালয়েশিয়া সরকারের। প্রতিনিধি শাহাদাত হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। আবারও বাংলাদেশি সহ সব অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ নিশ্চিত করেছে মালয়েশিয়া সরকার। গত সোমবার রাষ্ট্রীয় পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। তবে ধরপাকড় বন্ধের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, ফলে এখনও আতঙ্কে দিন কাটছে সেদেশে অবস্থান করা বাংলাদেশিদের। ভিসা নিয়েও অনেক আমার বন্ধু বান্ধব জেলে আছে, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট বলতেছে যে তাদের কোনো সমস্যা হয় না, সবকিছু ঠিক করা আছে। কিন্তু আমরা এই বিচারটা কার কাছে পাবো? গত রাতেও অনেক লোক ধরে নিয়ে গেছে। আমরা এই কার্ড বানানোর সত্ত্বেও তার সত্ত্বেও ওখানে মানে না, টাকা পয়সা সব নিয়ে যায়। তারা বিভিন্ন জঙ্গলে থেকে বিভিন্ন ক্ষতিগ্রস্ত হইতেছে। আমরা আশা করি সরকার এটার প্রতি একটু নজর দিব, একটু খেয়াল নিব, আমরা যাতে পাসপোর্টটা সঠিক সময় মতনে আমাদেরকে এম্বাসি থেকে দিয়ে দেয়। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ কাজে লাগানোর জন্য মালয়েশিয়া সরকারের আটক অভিযান বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা জরুরি। বৈধ হওয়ার এখনো সুযোগ আছে, সেক্ষেত্রে তো আপনি অন্যদের উপর কারো উপর চড়া হওয়ার সুযোগ থাকে না। কারণ যে লোকটার উপর যে লোকটাকে আপনি ধরছেন, সে লোকটা তো পরদিন গিয়ে বৈধ হওয়ার জন্য আবেদন করার সুযোগ তার সামনে ছিল। তো কাজে আপনি সুযোগ থেকে তাকে বঞ্চিত করলেন। এখানে যে শুধু আসলেই বেআইনি লোকজনকে ধরপাকড়, সেটা যে শুধুমাত্র আইনি প্রক্রিয়ার সাথে জড়িত তা নয়, এখানে স্থানীয় রাজনীতি অনেক ক্ষেত্রে জড়িত থাকে। এদিকে স্থানীয় কমিউনিটি নেতা ও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, শ্রমিকদের বৈধ করতেই অভিযান আতঙ্ক কিছুটা জিইয়ে রাখা হয়েছে, আর তাই আতঙ্ক ভুলে শ্রমিকদের দ্রুত বৈধকরণ প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরামর্শ তাদের। একজন লোক তার বৈধ কাগজ নিয়ে কোনোভাবেই দূতাবাসে এসে পৌঁছতে পারলে আর তার কোনো প্রকার ঝামেলা নাই এবং এই কাজের ফলে আমি নিশ্চিত যে সমস্ত দালাল বা দুষ্ট প্রকৃতির লোক যাদের কাছ থেকে তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন, ওনারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। প্রায় 1 বছরের বেশি সময় হয়েছে, এখনো অনেক বাংলাদেশিরা বৈধ হচ্ছেন না। এবং কেন হচ্ছেন না, সেই জন্যই মালয়েশিয়ান সরকার এই সাঁড়াশি অভিযান চালাচ্ছেন এবং তারা ভয়ভীতি প্রদর্শন করছেন। আশা করি এই সুযোগ সবাই কাজে লাগান। বৈধ প্রক্রিয়ায় দালালদের প্রতারণা এড়াতে সরাসরি দূতাবাস কর্মকর্তাদের সহযোগিতা নেওয়ার আহ্বান বাংলাদেশি দূতাবাস কর্তৃপক্ষের। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। চাঁদাবাজির অন্যতম আখড়া গাবতলী বাস টার্মিনাল। বাস কিংবা পণ্যবাহী ট্রাক কোনোটাই বাদ যায় না চাঁদা খেকোদের হাত থেকে। দিন গড়িয়ে গভীর রাতে বাড়ে চাঁদাবাজের উৎপাত। দৈনিক কয়েক লাখ টাকা চাঁদা গুনতে হয় পরিবহন মালিকদের। কিভাবে তোলে টাকা আর এর ভাগ যায় কার পকেটে? চাঁদা দিলে চাকা চলে ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্বে এসবের উত্তর খুঁজেছেন ফখরুল ইসলাম। ছবি তুলেছেন শেখ জালাল ও ইব্রাহিম আজনাবি। 8 নম্বর রুট। যাত্রাবাড়ি থেকে গাবতলী বাস পৌঁছাতেই চাঁদার টাকা নিতে দৌড়ে যায়। সকাল থেকে একে একে এই রুটে প্রায় 100টি গাড়ি থেকে 200 টাকা করে চাঁদা আদায় করে এই চক্র। বিশাল অঙ্কের এই চাঁদার ভাগ পৌঁছে দিচ্ছে স্থানীয় বাস মালিক সমিতির নেতাদের হাতে। গাবতলী 500 টাকার মতন চাঁদা দিতে হয়, সাদাবাজ আছে 200 টাকা, এরকম মিলে জিলে 1200-1300 টাকা যায়। চাঁদাবাজেরা চাঁদা নেয়, আমাদের খুব অশান্তিতে আছি গরিব মানুষ আমরা। একইভাবে গাবতলীর উপর দিয়ে স্বল্প দূরত্বে চলাচলকারী কোনো বাসেরই নিস্তার মেলে না এই চাঁদার হাত থেকে।
সড়কে অবৈধভাবে স্ট্যান্ড বানিয়ে চাঁদাবাজি চলছে মিরপুর কচুখাত এলাকায়। এখানে প্রায় ১০০টি বাসের প্রতিটিকেই দৈনিক চাঁদা গুনতে হয় ২৫০ টাকা পর্যন্ত। রাজধানীর বিভিন্ন রুট আর টার্মিনাল কেন্দ্রিক চাঁদাবাজদের দৌরাত্মের মাসুল গুনছেন সাধারণ মানুষ, বেচতে যাচ্ছে গণপরিবহন খাতের শৃঙ্খলা। আর এই শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টদের সচেতনতা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। দিনের আলো গড়িয়ে নামে রাতের আধার, সেই সাথে গাবতলী বাস টার্মিনাল সড়কে নামে চাঁদাবাজদের ত্রাসের আতঙ্ক। ৫ মাস ধরে চলা অনুসন্ধানী ক্যামেরায় ধরা পড়ে লাঠি হাতে প্রতিটি পণ্যবাহী ট্রাকের গতিরোধ করে আদায় করছে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। টাকা এক সময় এক এক করে উঠে, এরা তো মনে হয় মালের স্লিপ দেওয়া যায়, মালের স্লিপ দেওয়া যায়, গাড়ি বস্তা ২০ টাকা করে। আমরা সরকারের কাছে টাকা আনছি, আমরা টাকার লোক না, আমরা টাকার লোক না। চাঁদাবাজদের এমন ত্রাসে অনেকটাই অসহায় ছোট বড় সকল পণ্যবাহী ট্রাক। তবে সরকারিভাবে চাঁদাবাজির কোনো বৈধতা না থাকলেও নিজেদের পক্ষে সাফাই গাইলেন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এই নেতা। মালিক সমিতির কোনো তো স্লিপ হয় না। টাকাটা আপনারা মানে নিয়ম আছে না যে এই নিয়মে আমাদের কালেক্টর আছে, কালেক্টর এসে আমাদের কাছে জমা দিয়ে দেয়। কত করে নিতে হবে? আমাদের ৩০ টাকা। চাঁদাবাজির এমন রমরমা আগ্রাসনে অনেকটাই উদ্বিগ্ন ক্ষতিগ্রস্ত পরিবহন সংশ্লিষ্টরা। এ বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নিউজ 24 বিজনেসের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। প্রবৃদ্ধিতে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও জাহাজ ও কন্টেইনার জটের কারণে বারবার হোঁচট খেতে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। জটের কারণে পণ্য খালাস নিয়ে বিপত্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। শিগগিরই এ সমস্যার সমাধান না হলে পিছিয়ে পড়তে হবে বলে মত ব্যবসায়ীদের। আর বন্দর কর্তৃপক্ষ দুষলেন আমদানিকারকদের। নয়ন বড়ুয়ার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2015 সালে 20 লাখ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের সক্ষমতা দেখিয়ে 2 মিলিয়ন্স ক্লাবে প্রবেশ করে চট্টগ্রাম বন্দর। এখন 2036 সালের আগেই 50 লাখ কন্টেইনার হ্যান্ডেল করার স্বপ্ন দেখছে এই বন্দর। কিন্তু কোটি টাকা ব্যয়ে নতুন সরঞ্জাম ও কন্টেইনার খালাসে সিটিএম প্রযুক্তি যুক্ত করা হলেও এ বন্দর পিছিয়ে রয়েছে। এখনো বছরের অধিকাংশ সময় লেগে থাকে জাহাজ জট, আর আমদানি বাড়লে কিংবা ছুটির কবলে পড়লে তৈরি হয় কন্টেইনার জট। আর এ কারণে কার্যক্রম বাধার সম্মুখীন হতে পারে বলে শঙ্কা পোশাক শিল্প ব্যবসায়ীদের। এই ধরনের সিদ্ধান্তে গ্রহণে দীর্ঘসূত্রিতা, বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, পরিকল্পনার ত্রুটি, এসব কারণেই কিন্তু আজকে প্রাইভেট সেক্টর ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা মাসে আমার জাহাজ ভাড়া বেড়ে যাওয়ার কারণে 80 কোটি টাকা প্রাইভেট ব্যবসায়ীদের পকেট থেকে যাচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্টে যে মালামালগুলো আসে যত কম সময়, যত কম লিড টাইমে আমরা এগুলো খালাস করতে পারবো এবং এন্ড ইউজারের কাছে পৌঁছে দিতে পারবো, সেটা দেশে হোক এবং বিদেশে হোক, আমাদের টার্গেট থাকবে। তবে আমদানিকারকরা দ্রুত আমদানি করা কন্টেইনার খালাস করলে কন্টেইনার জট অনেকটা কমে আসার কথা জানালেন বন্দর কর্তৃপক্ষ। বন্দর পরিচালনা শুধুমাত্র চট্টগ্রাম বন্দরের একার কাজ না। এই বন্দরের কন্টেইনার নামানো এবং সেটি বের করে দেওয়া আমাদের কাজ। কিন্তু এর মাঝখানে যে ইম্পোর্টার যদি ইম্পোর্ট করে আমরা কন্টেইনার নামানোর পর অনুপস্থিত থাকেন, তার সিএনএফ এজেন্ট যদি না আসে, সেটা কাস্টম যদি ক্লিয়ার না হয়, তাহলে ওইটা কিন্তু জটের তৈরি করে। যাদের সার্টিফিকেট লাগে এদের সবারই 7 দিন সপ্তাহে যদি থাকে, তাহলে প্রতি সপ্তাহে মঙ্গল বুধবারে যেভাবে ডেলিভারি হয় 4000 অথবা 5000, প্রতিদিনই 4-5 ডেলিভারি হবে। আর এই জট বন্দরের একা সমস্যা নয়। ব্যবসায়ীরা উদ্যোগী হলেই এই সমস্যা নিরসন সম্ভব বলে মনে করছেন বন্দর কর্তৃপক্ষ। বান্দরবান সরকারি মহিলা কলেজ ভবনের ড্রপ ওয়াল নির্মাণ কাজে রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে এবার ইউএন এন্টারপ্রাইজ নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী। কবির হোসেন সিদ্দিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
চলতি বছরের মে মাসে বান্দরবান সরকারি মহিলা কলেজের ড্রপ ওয়াল নির্মাণ কাজের দায়িত্ব দেয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইউএন এন্টারপ্রাইজকে। অভিযোগ উঠেছে ভবনের তৃতীয় তলার বারান্দায় ড্রপ ওয়াল নির্মাণের প্রতিটি ধাপে একটি রড, একটি বাঁশ ধাপে ধাপে দেয়া হচ্ছে। এভাবে ড্রপ ওয়ালের প্রায় 100 ফুটেরও বেশি জায়গা জুড়ে এ বাঁশ ব্যবহার করা হয়েছে। তৃতীয় তলায় একটা নতুন ভবন তৈরি হতে যাচ্ছে, সেখানে রডের পরিবর্তে বাঁশ ব্যবহৃত হচ্ছে। এটা খুবই বিপজ্জনক আমাদের জন্য, কারণ যে কোনো সময় এটা ভেঙে পড়তে পারে। ঘটনাস্থলে সংবাদকর্মীরা খবর সংগ্রহে গেলে তড়িঘড়ি করে শ্রমিকরা বাঁশের জায়গায় রড বেঁধে দেয়, আর নির্মাণ কাজে বাঁশ ব্যবহারের কথাও স্বীকার করেন তারা। বাঁশের পর বাঁশ দিছি, ওটা মালটা ঠেকানোর জন্য স্যার, মালটা রাখানোর জন্য, জাম দেওয়ার জন্য, ওটা যেন নামে না যায়। এরপরে মানে বিভিন্ন ধরনের অভিযোগ করতেছে, মানে এরপরে মানে কামড়ে ফেলেছি। বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রকৌশলীকে জানিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। তবে অভিযোগ মানতে নারাজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী। আমি ছিলাম না তখন, বিকেলে কলেজ থেকে বাড়িয়েছি, তো সাথে সাথে জানতে পারার পরেই আমি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে, উন্নয়ন বোর্ডের ইঞ্জিনিয়ার নুর হোসেন সাহেবকে জানাইছি। আমার ইঞ্জিনিয়াররা দেখে ঢালাই করার নিয়ম আছে এবং ওইভাবেই আমরা ঢালাই করতাম, কিন্তু এখনো কিন্তু ঢালাই করা হয়নি। পরবর্তীতে যখন খবর পেলাম তখন আমি সরজমিনে পরিদর্শন করছি, পরিদর্শন করে দেখি যে ওখানে কোনো বাঁশের অস্তিত্ব নাই। এদিকে সংশ্লিষ্ট ঠিকাদার তাপস কান্তি দাস ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে টেলিফোনে ড্রপ ওয়ালে বাঁশ ব্যবহারের দায়ভার চাপান নির্মাণ শ্রমিকের ওপর। নিউজ 24 বিজনেসে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 বিজনেস। গোয়েন্দাবৃত্তি ও সন্ত্রাসের অভিযোগে কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ও 14 জন কূটনীতিককে বহিষ্কার করেছে দেশটি। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর বিষয়টি নিশ্চিত করেছে। কুয়েতের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী শেখ মোহাম্মদ আল মুবারক আল সাবাহ এক বিবৃতিতে জানিয়েছেন, কূটনৈতিক রীতি ও ভিয়েনা কনভেনশন মেনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বহিষ্কারের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কে আরও অবনতি ঘটল। রাষ্ট্রদূত ও কূটনীতিকদের বহিষ্কারের পাশাপাশি ইরাকের সংস্কৃতি ও সামরিক মিশনও বন্ধ করার নির্দেশ দিয়েছে কুয়েত সিটি প্রশাসন। ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে 1.5 মাসের মধ্যে কুয়েত ছেড়ে যেতে বলা হয়েছে ইরানি কূটনীতিকদের। সংঘাত ও বিরোধ এড়িয়ে চলা কুয়েতের জন্য বিরল ঘটনা এটি। এদিকে কুয়েতের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। 2001 সালের পর উত্তর কোরিয়ায় এবারই প্রথম ভয়াবহ খরায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার কারণে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে দ্বিপাক্ষিক খাদ্য সহায়তাও বন্ধ রয়েছে। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে এসব উদ্বেগের কথা জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রানী চন্দ্রা। বৃহস্পতিবার জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO জানায়, চলমান খরায় উত্তর কোরিয়ার পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে খাদ্য সহায়তার পরিমাণ ব্যাপক হারে কমেছে। উত্তর কোরিয়ার উপর দেশগুলোর নিষেধাজ্ঞার বাস্তবায়নের কারণেই এমনটা হয়েছে। এছাড়া শস্য উৎপাদনের মূল জায়গাগুলোতে এই বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত বৃষ্টিপাত প্রয়োজনের তুলনায় অনেক কম হয়েছে। আর এই শুষ্ক আবহাওয়ার কারণে চাল, ভুট্টা, আলু এবং সয়াবিনের মতো শস্য উৎপাদন কমে গেছে। এছাড়া গম ও যব উৎপাদনও ব্যাহত হয়েছে। দুর্ভিক্ষ মোকাবেলার জন্য উত্তর কোরিয়া যে সক্ষমতা ছিল তাও সাম্প্রতিক বছরগুলোতে নষ্ট হয়ে গেছে। বন্যার কারণে ফসল ও ঘরবাড়িও নষ্ট হয়েছে। বন্যায় ফসলহানি এবং অপর্যাপ্ত খাদ্য উৎপাদন এই দুই মিলে তীব্র খাদ্য সংকট ও অপুষ্টি তৈরি করেছে। সব মিলিয়ে প্রচণ্ড খাদ্য সংকট তৈরি হয়েছে। আর এরই মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে দেশটির শিশু ও বৃদ্ধরা। 2017 সালে বছরের শস্য উৎপাদনের অন্যতম সময় পার হয়ে যাওয়ায় পর্যাপ্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে অন্তত 3 মাস খাদ্য আমদানির প্রয়োজন দেশটিতে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
মে মাসে কাতারের জাতীয় সংবাদ সংস্থা QNA হ্যাকিংয়ের পেছনে সংযুক্ত আরব আমিরাতের হাত রয়েছে। এই সংক্রান্ত যাবতীয় প্রমাণাদি তাদের কাছে রয়েছে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছে দোহা প্রশাসন। এদিকে সৌদি আরবের উচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ নিরাপত্তা ব্যবস্থায় জড়িত পদগুলোতে ব্যাপক রদবদল আনছেন বাদশা সালমান। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মুমতাজ। কাতার সংবাদ সংস্থা QNA হ্যাক করা দুটি আইপি অ্যাড্রেস সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এবং যে সময়টাতে সংবাদ সংস্থাটির ওয়েবসাইট হ্যাক করা হয় সেই সময়েই মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে কাতারের সংশ্লিষ্টতার কথা প্রকাশিত হয়। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রযুক্তি বিভাগের প্রধান লেফটেন্যান্ট কর্নেল আলী মোহাম্মদ আল মোহান্নাদি বৃহস্পতিবার দোহাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। QNA হ্যাকিং সংক্রান্ত বেশিরভাগ প্রমাণাদি সংগ্রহ করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কে এই ধরনের অবস্থা থেকে বেশি লাভবান হচ্ছে। যে বা যারাই হ্যাকিং এর সাথে সংযুক্ত ছিল তারাই মিথ্যা প্রচারণা ছড়িয়েছে। স্পষ্টত কোনো ব্যক্তির নাম উল্লেখ না করলেও যে ব্যক্তি কাজটি করেছে সে খুবই প্রফেশনাল এবং তার পেছনে বড় কোনো সংঘ বা সংস্থার সমর্থন রয়েছে বলেও উল্লেখ করেন আল মুহান্নাদি। তিনি বলেন, এপ্রিল থেকে হ্যাকাররা QNA এর যাবতীয় কর্মকাণ্ডের ওপর পর্যবেক্ষণ করছে। এদিকে কদিন ধরেই রদবদলের খবর আসছে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব থেকে। তারই অংশ হিসেবে রাজকীয় নিরাপত্তা দেখাশোনার কাজে নিয়োজিত বাহিনীর প্রধানকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন একজনকে। গঠন করা হয়েছে একটি নিরাপত্তা কাউন্সিলও। গোয়েন্দা ব্যবস্থায় পরিবর্তন এনেছেন সৌদির রাজা সালমান বিন আব্দুল আজিজ। এর আগে আকস্মিকই ভ্রাতুষ্পুত্রের জায়গায় নিজের পুত্রকে ভবিষ্যৎ সিংহাসনের উত্তরাধিকারী ঘোষণা দেন বাদশাহ সালমান। সন্ত্রাসবাদকে মদদ দেওয়ার অভিযোগে জুনের প্রথম ভাগে সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, মিশর, বাহরাইন সহ বেশ কয়েকটি দেশ কাতারের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সাবরিনা মুমতাজ, নিউজ 24। শেষ করব নিউজ 24 বিজনেস। যাওয়ার আগে ইসলামী ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। অভিযান বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা নেই মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে বাংলাদেশি শ্রমিকরা। চাঁদাবাজির অন্যতম আখড়া গাবতলী টার্মিনাল, দিনে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। জাহাজ ও কন্টেইনার জটে বারবার হোঁচট খাচ্ছে চট্টগ্রাম বন্দর, আমদানিকারকরা উদাসীন বলছে কর্তৃপক্ষ। নিউজ 24 বিজনেস ছিল এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।